সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা এবং কলাকৌশলীদের শুভেচ্ছা। আমরা জানি যে জেনেভায় কূটনৈতিক তৎপরতা হচ্ছে, আবার ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, ইরানের পাশাপাশি এখানেও সেই উইটকফ আর জেরার্ড কুশনার দুজনেই, মানে এই দুজনকে তো আসলে পুরস্কার দেওয়া উচিত, যেভাবে তারা দৌড়ঝাঁপ করছে। কিন্তু মনে মনে কি আছে এখন, ইউক্রেন রাশিয়ার সর্বশেষ আসলে হচ্ছেটা কি বলেন তো? এদিকে তো যুদ্ধ থেমে নেই, ইউক্রেনও ভালো ড্রোন হামলা চালাচ্ছে, আর এরা তো পদাতিক বাহিনী এগিয়ে যাচ্ছে। জাপোরজিয়া গতকালের একটা গুরুত্বপূর্ণ গ্রাম তারা দখল করেছে রুশ বাহিনী। তা এই বৈঠকটা কিভাবে দেখছেন? এখন অনেকে বলাবলি করতেছে ইরান যুদ্ধটা চালানোর জন্য এটা দ্রুত বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, কারণ একসাথে দুই ফ্রন্টে তো তারা চালাতে পারবে না, সেই শক্তি আমেরিকার এখন আর নেই বাণিজ্যিক ভাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটা ভঙ্গুর অবস্থায় আছে, তার অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে পড়ে যাচ্ছে, ডলারের বাজার অস্থিতিশীল, এবং আপনি জানেন যে বিশ্বের অনেক দেশ এখন, বিশেষ করে চীন, রাশিয়া এবং ইরান সহ অনেক বিরোধী দেশগুলো যারা ব্রিক্স টাইপের, তারা ব্রিক্সের একটা মুদ্রা চালুর চেষ্টা করছে মার্কিনীদের একটা হামলা করার জন্য। এটা হলো অর্থনৈতিক, এবং একই সাথে এই দেশগুলো তাদের রিজার্ভটা ডলার থেকে সরিয়ে এনে গোল্ডে স্থানান্তরিত করছে। এই জন্য আপনি গত 2-3 মাস যাবত দেখবেন সারা পৃথিবীতে স্বর্ণের মার্কেট একটা ওঠানামা করতেছে, এবং এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। বাংলাদেশে যদিও ব্যবসায়ীরা এটাকে মনোপলি করে বেশি কামানোর একটা ধান্দা করতেছে, এটা একটা ব্যাপার। আর বাস্তবতা হলো আসলে রাশিয়া বা রুশ জাতি, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা আরো যদি তার 700-800 বছরের ইতিহাস পর্যালোচনা করি, রুশ জাতি একটা যুদ্ধবাজ জাতি, এবং এরা যদি কারো বিরুদ্ধে একবার হামলে পড়ে, সে কিন্তু আর বিজয় অর্জনের আগ পর্যন্ত আর থামে না, সেটা যত লম্বাই হোক, যত ক্ষয়ক্ষতি তার হোক। মানে তাদের রক্তে এই জিনিসটা আছে, রক্তে এই জিনিসটা আছে। এবং এই একই ধরনের বিষয় জার্মানিদের মধ্যেও ছিল, কিন্তু জার্মানরা এখন ইউরোপীয় ইউনিয়নে গিয়ে তারা মানে ফিউজ হয়ে গেছে, স্বভাব চেঞ্জ হয়ে গেছে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই তার যে অর্থনৈতিক অবস্থা, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের সেই দেশটিকে বাঁচাতে গিয়ে সে মধ্যপ্রাচ্যে যেই ধরনের সামরিক সমাবেশ করতেছে, এই ধরনের বিশাল অঙ্কের খরচ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ওইখানে যে অবস্থান করতেছে, এই অবস্থানের জন্য তার 20 থেকে 25 মিলিয়ন ডলার প্রতিদিন খরচ হচ্ছে। তো যত বড় অর্থনীতির দেশই আপনি হন না কেন, আর যত বড় আপনার ক্ষেপণাস্ত্র শক্তি হোক না কেন, এই নিয়মিত অর্থনৈতিক ক্ষতি টানার সামর্থ্য সব দেশের থাকে না, এবং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অনেক সীমিত। এবং এই যত বেশি তারা যুদ্ধে জড়াবে, এবং আপনি দেখেন ট্রাম্প তার ক্ষমতায় এসেই সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর নানান ধরনের শুল্ক চাপাচ্ছে। এটা সামনে মনে হচ্ছে ভিন্ন দেশের উপর শুল্ক চাপাচ্ছে, কিন্তু বাস্তবে এটা মার্কিন নাগরিকদের উপর ট্যাক্স চাপাচ্ছে। কারণ যেই মালটা বেশি শুল্ক দিয়ে ঢুকবে, তো মার্কিন নাগরিকদের লাগবেই। তো ওকে তো আগে যেটা $5 দিয়ে, কিন্তু এখন সেটা দেখা গেছে $60, $8, $10 দিয়ে কিনতে হচ্ছে। তো এই চাপ তারা কতদিন সহ্য করবে? এবং গত 1 মাসে সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রচুর বিক্ষোভ হয়েছে, সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছে, শহরব্যাপী বিক্ষোভ হয়েছে, কিন্তু এই বিক্ষোভকে সে পাত্তা দিচ্ছে না। আপনি খেয়াল করবেন, জেরার্ড কুশনার হলো তার মেয়ের জামাতা, হ্যাঁ, এবং আরেকজন, হ্যাঁ, তো এই 2 জন কূটনীতিককে দিয়ে সব চালাচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই প্রশ্নটি তৈরি হচ্ছে, মানে ওইখানে কিন্তু মার্কিন সমাজ কিন্তু আসলে বাইরে দিয়ে মনে হয় যে তারা খুব সোবার, সফিস্টিকেটেড, কোনো কিছু বুঝে না, ধর্ম এগুলোকে আলোচনায় আনে না, কিন্তু এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ এটা আলোচনায় আনতেছে যে তার ইহুদি জামাতার মাধ্যমে ইসরায়েল কি এখানে আরো বেশি করে চেপে বসলো কিনা, মানে তাদেরও তো একটা গ্রহণের সীমা থাকে। তো এবং এই অবস্থায় তাই তারা জেনেভায় এই যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তো এই আলোচনাটা কিন্তু মূলত আগে যেটা ছিল, আবুধাবিতে যে বৈঠকটা হয়েছিল, সেটা ছিল যে যুদ্ধবিরতি এবং সামরিক একটা সমন্বয় করে কি করা যায়। কিন্তু এখন কিন্তু জেনেভার যে আলোচনাটা, এটা ভূখণ্ড সহ ইউরোপের পুরা নিরাপত্তা, অর্থনীতি, ভবিষ্যৎ, মানে ইউরোপিয়ানদের পক্ষ থেকে কিন্তু এখন এখানে জার্মানি, ফ্রান্স, হ্যাঁ, ইটালি, এইসব দেশগুলো, ব্রিটেনও আলোচনায় অংশ নিচ্ছে, এবং তাদের এই উপস্থিতিটা কিন্তু এটা বোঝাচ্ছে যে তারা এই নিরাপত্তার পাশাপাশি, এটা এখন আর ত্রিপক্ষীয় নয়, এটা ইউরো এবং আটলান্টিক নিরাপত্তার বিষয় হয়েছে। এবং আপনি খেয়াল করবেন, বাল্টিক সাগরের
পাশের দেশ সুইডেন, সুইডেন, নরওয়ে, সর্বশেষ যে সুইডেন তো ন্যাটোর সদস্য। হ্যাঁ, তো এরা কিন্তু ন্যাটো জোটে যোগ দিয়েছে এই রাশিয়ার হুমকি থেকে বাঁচার জন্য, কিন্তু এখন যোগ দিয়ে যার ফলে এখন রাশিয়াও কিন্তু আবার এইটাকে সুযোগ হিসেবেও কাজে লাগাচ্ছে। তারা এখন এখানে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। এর মাধ্যমে তারা যেটা করতে চাচ্ছে যে তারা যদি ধরেন কূটনৈতিকভাবে সফল হয়, তারা কিন্তু আবার সামরিকভাবে আরো চেপে বসবে এই দেশগুলোর উপর। এখন এই ইউরোপের এই দেশগুলা তাই এতদিন কিন্তু বৈঠক করতো রাশিয়ার সাথে, অনেকটা গোপন বৈঠক এবং দীর্ঘ সময়ব্যাপী আলোচনা, কিন্তু এখন কিন্তু তারা প্রকাশ্যে সামনে চলে আসতেছে। কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সাথেও তাদের একটা ঝামেলা চলতেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, এই না সেই না। এবং আপনি খেয়াল করবেন এর মধ্যে রাশিয়াও কিন্তু আলোচনাও চালাচ্ছে এদের সাথে, আবার চাপ, যেমন গত পরশুদিন সম্ভবত বা তার আগের দিন ইউক্রেনের একটা মিসাইল ফ্যাক্টরিতে আক্রমণ চলছে, যেখান থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইল রাশিয়ার ভিতরে তারা কয়েকবার ছুড়েছে, যার ফলে রাশিয়া ওইখানে আক্রমণ করেছে, ওই কারখানাটা অনেকটা নষ্ট করে দিয়েছে। এদিকে আবার রাশিয়ান যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট, সে বলছে যে না, আমরা এই কারখানাটা যতটুকু ধ্বংস হয়েছে আবার আমরা এটাকে পাশে একটু দূরে নিয়ে নিরাপদ জায়গায় সেট আপ করতেছি, যেন আবার আমরা সক্ষমতা তৈরি করি। তার মানে একদিকে যুদ্ধ খেলা, একদিকে আলোচনা খেলা, মানে এই জেনেভাটা এখন হয়ে গেছে এখন যুদ্ধ আর কূটনীতির একটা সমীকরণ। হ্যাঁ, আপনার কাছে যেটা আমি জানতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে আপনি বললেন যে ঠিক আছে রাশিয়ার যদি আমরা ইতিহাস দেখি ওরা যুদ্ধবাদ জাতি, কিন্তু এই যে ইউক্রেন যুদ্ধ, পুতিন তো আপনার বারবার বলছিল যে আমার রাশিয়ার চারপাশে ন্যাটোর সদস্য সংখ্যা বৃদ্ধি করে আমার নিরাপত্তাকে তারা চ্যালেঞ্জ করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এর উপর চাইতো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো রাশিয়াকে চাপে ফেলার জন্য। সে কি বাধ্য হয়নি এই যুদ্ধে জড়ানোর জন্য, বা ইনিশিয়েটিভ সামনে নিচ্ছে? তাই আপনি তো জানেন যে যুদ্ধের মধ্যে আসলে মার্কিনীরা তো সবসময় পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করে, তো রাশিয়ার পাশে তো আসলে এটা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করে। রাশিয়ার তো একটাই দাবি ছিল যে ইউক্রেন যেন ন্যাটো জোটের দিকে না যায় এবং রাশিয়ার আশেপাশে যেন নতুন করে ন্যাটোর বিস্তার না ঘটে, কিন্তু বাস্তবতায় ঘটেছে উল্টো। সুইডেন, নরওয়ে সহ অনেক দেশ যোগদান করেছে ন্যাটোতে, এবং খোদ ইউক্রেন নিজেই ন্যাটোর সদস্যপদ চাচ্ছিল। এগুলা আসলে সে চাচ্ছিল না, তাকে দিয়ে চাওয়ানো হচ্ছিল। এবং আপনি জানেন ইউক্রেনের জনসংখ্যারও কিন্তু একটা বড় অংশ রুশ বংশোদ্ভূত, এবং ইউক্রেনিয়ান যে জাতি এটাও এক ধরনের সেমি রুশ জাতি। হ্যাঁ, তো এই 2014 সাল থেকে কিন্তু আসলে ইউক্রেনের সংকট তৈরি হয় ক্রিমিয়া নিয়ে। হ্যাঁ, তো তারপর থেকে যখন ইউক্রেনকে থামানো যাচ্ছিল না, তখন কিন্তু বাধ্য হয়ে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, এবং ইউক্রেনের ভিতরে রুশপন্থী মিলিশিয়া নাম দিয়ে তারা বিভিন্ন এলাকায় স্বাধীনতা ঘোষণা করে, ডনবাস এলাকা, আরো জাপোরিজিয়া বিভিন্ন এলাকায়। তো এই সব কিন্তু আপনি শুধু কিন্তু ডনবাস জাপোরিজিয়া না, আপনি ইউক্রেনের উত্তর দিক দিয়েও কিন্তু রাশিয়ার ছোট দুইটা অঞ্চল আছে। হ্যাঁ, একদম খুব। এবং মলদোভা এবং মলদোভা না, ইউক্রেনের সাথে ইউরোপের অন্য দেশগুলোর মাঝখানেও কিন্তু আরেকটা করিডোর আছে রাশিয়া। তার মানে ইউক্রেন কিন্তু এক ধরনের ঘেরা রাষ্ট্র। ইউক্রেনকে এই সময় আসলে ওয়েস্টার্নরা বা বিশেষ করে আমেরিকানরা ব্যবহার করছে বাফার জোন হিসাবে, মাঝখানে রেখে সে সবই তাকে দিচ্ছে, তাকে দিয়ে কাজ করাচ্ছে, হামলার শিকার সেই হচ্ছে। এবং ইউক্রেনের এই যুদ্ধে কিন্তু আপনি জানেন প্রচুর বাংলাদেশীয় হতাহত হয়েছে, অনেক নিহতই হয়েছে, এবং তাদের ডেড বডি আর কখনো দেশে ফেরত আসবে না, তার পরিবার পারবে না। এবং এই অবস্থাটা সুইডেনের এই ন্যাটোতে যোগদানের কারণে নিরাপত্তা কাঠামোর কিন্তু একটা হাইব্রিড চাপ তৈরি হয়েছে বিশ্বজুড়ে, এবং বিশেষ করে ইউরোপ জুড়ে, এবং পুরো বিশ্বকে আবার শীতল যুদ্ধের পূর্ব অবস্থায় নিয়ে গেছে এই ন্যাটোর এই কার্যক্রম। কারণ আপনি দেখেন এখন চীন, রাশিয়া, ইরান, এবং এখন দুনিয়াটাকে আবার আগের মতো ন্যাটো ওয়ারশো জোটের মতো ভাগ করা যায়, এবং অর্থনীতিটাও এখন যে চীন, রাশিয়া, ইরান এবং তার যারা হ্যাঁ এদের সাথে মিলে এদের একটা অর্থনীতি তৈরি হচ্ছে। কারণ আমেরিকানরা নতুন ধরনের ট্যাক্স আরোপ করছে, এই করছে সেই করছে, এখন তারা বাধ্য হয়ে কিন্তু এই ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে আবার দুই ভাগে ভাগ করে দিচ্ছে। খুব সাধারণ মানুষও এখন সহজেই বুঝতে পারে যে কারা এই দিকের দেশ, কারা ওই দিকের দেশ। আগে ছিল আপনার আদর্শগত দুইটা বিভেদ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, আর ওখানে তারা গণতন্ত্র বা যাই বলতে, এখন হয়ে গেছে পুরো বাণিজ্যিককরণ, আপনার সুবিধার জন্য যা যা। আর তারা তো আপনি বললেনই যে নিজস্ব মুদ্রার একটা ব্যবস্থা করছে, আবার রাশিয়া আর চীনের মধ্যে কিন্তু নিজস্ব মুদ্রায় আদান প্রদান হয়। এবং আপনি জানেন যে ইরান, রাশিয়া, চীন এরা কিন্তু এখন পণ্য বিনিময় যুগে চলে গেছে। আগে পণ্য বিনিময়, এবং একই সাথে তারা গোল্ড দিয়ে বিনিময় করে, যেহেতু তারা আপনার ওই
মুদ্রা ব্যবস্থায় গেলে ডলার হয়ে গেলে যে আমেরিকান মেশিনের মাধ্যমে আসতে হয়, তো তারা সেইটা এখন আর হচ্ছে না। আর এখনকার যুদ্ধগুলা কিন্তু সরাসরি আপনার মিসাইল বা ট্যাঙ্কারের মাধ্যমে হয় না, এখন তথ্য যুদ্ধ, সাইবার অপারেশন এবং সামুদ্রিক কার্যক্রম এবং মনস্তাত্ত্বিক চাপের মধ্যে যুদ্ধ হয়। তো এই যুদ্ধ যে আমাদেরকে কোথায় নিয়ে যায় এটা আমরা এখন আর বুঝতে পারছি না। সুব্রত দর্শক, আমরা শান্তিপ্রিয় জাতি এবং মানুষ, আসলে সাধারণ মানুষের উপরে সবকিছু। যুদ্ধ তো দুইটা দেশের হলে কিন্তু সাফারিং দুই দেশের মানুষরাই হয়। প্রায় 4 বছর হয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সাফারিং কার বেশি হচ্ছে? দুই দেশেরই হচ্ছে, হয় ইউক্রেনের একটু বেশি হচ্ছে, রাশিয়ার একটু কম হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ তো এটাতে পিষ্ট হচ্ছে সব দিক থেকে। যুদ্ধ হলে আর আমরা বাঙালিরও এফেক্ট হচ্ছে, গম বলেন, তেল, সয়াবিন তেল বলেন, সব তো ওখান থেকে আসতো। দাম তো বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাজারের উপরে চাপ পড়ছে। বাংলাদেশের গমটা বিশেষভাবে ইউক্রেনের উপরে। হ্যাঁ, তাহলে এই জন্য সবসময় বলা হয় যে আলোচনার টেবিলে হচ্ছে মোক্ষম জায়গা এই সমস্যার সমাধান। পৃথিবীর অবকাঠামো বিভিন্ন রাষ্ট্র চালাতে হলে সমস্যা থাকবে, কিন্তু সমস্যা সমাধানের জন্য যুদ্ধ তো একমাত্র পন্থা নয়। আপনি আলোচনার টেবিলে বসেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে বাধ্য। এই দিকে বিশ্ব নেতাদের ফোকাস করা উচিত। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্রবাসী ভাই বোনদের প্রতি আমার একটা অনুরোধ রইল, এটা আপনারা বেশি বেশি করে দেখেন, আপনার আত্মীয় স্বজন দেশের বাইরে যারা রয়েছেন তাদের এখানে ছড়িয়ে দিন। আর আমাদের এখানে আন্তর্জাতিক বিষয়ে আপনারা যদি কোনো বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চান, আমাদেরকে কমেন্টে লেখেন, আমরা চেষ্টা করব রিসার্চ করে সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আপনাদের সঙ্গে আবার শনিবার দেখা হবে। শুক্রবারে আপনারা একটু ঘোরাফেরা করবেন ঢাকার আশেপাশে, ঢাকার ভিতরে অনেক সুন্দর জায়গা আছে এবং রোজা শুরু হচ্ছে। সবাইকে রমজানের মোবারকবাদ দিলাম অগ্রিম। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।